রেণু রেণা। হীরাপুর গ্রামের এক মধ্যবিত্ত চাষি ঘনাদ গ্রামের জমিদার শশীচন্দ্রের কাছে সে দিনমজুরের কাজ করে। কিন্তু গ্রামে বর্ষার কারণে বান এসে সব চাষ নষ্ট হয়ে গেছে বলে তার এখন আর কোনো কাজ নেই। কি গো, এই বৃষ্টি যে থামার নামই নেয় না। ওদিকে রান্নাঘরের চাল দিয়ে জল পড়ে সে এক একাকার কাণ্ড হয়েছে। কি বলবো বলো তো গিন্নি, এই বৃষ্টির জন্য কোনো কাজেরও খবর নেই। ওদিকে জমিদার বাবুর ক্ষেতের সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। কি জানি এরপর কি হবে। মা, মা, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সে কোন সকালে এক মুঠো মুড়ি খেয়েছিলাম। এখনো রান্না হয়নি মা, একটু দাঁড়া, তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। রেণু রেণা রেণা রেণু। আহা, কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। এই গন্ধে আমার জিভে জল চলে আসছে। ও, এটা তো মনে হচ্ছে ইলিশ মাছের গন্ধ। টুম্পাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। ইস, আমাদের বাড়িতে সেই 2 বছর আগে একবার ইলিশ মাছ রান্না হয়েছিল। এখন এই গন্ধ নাকে আসার পর থেকে আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। কিরে, কোথায় যাচ্ছিস? বাইরে বৃষ্টি পড়ছে, যাস না। আর আমি খাবার এনেছি, খেতে বসবি, আয়। বাবা কই মা? দাওয়ায় বসে আছে, দাঁড়া তোর বাবাকে ডাকি। ওগো, শুনছো? খাবার বাড়ছি, খেতে এসো। ঠিক আছে, বাবা আসুক, তারপর না হয় বাবাকে বলবো। বলি দাও তো গিন্নি, খেতে দাও। হ্যাঁ, এই তো দিচ্ছি। বাড়িতে যা চাল ডাল ছিল সবটাই রান্না করে দিয়েছি, আর কিছুই যে নেই। সে কি, তাহলে মেয়েটা কালকে কি খাবে? জানি না গো। না না, এভাবে বসে থাকলে চলবে না। খেয়ে দিয়ে একবার জমিদার বাবুর কাছে যেতে হবে। বাবা, ও বাবা, আমি না সেই কখন থেকে তোমাকে ডাকছি। বল মা বল, আসলে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম, তাই শুনতে পাইনি। বল, কি বলছিস? জানো বাবা, আমি যখন জানালার কাছে বসেছিলাম তখন টুম্পাদের বাড়ির দিক দিয়ে খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ আসছিল। আমরা সেই কতদিন আগে ইলিশ মাছ খেয়েছি, সেই স্বাদও আমার ভালো করে মনে নেই। তুমি আবার কবে ইলিশ মাছ আনবে বাবা? হবে হবে, ওইসব পরে হবে। আগে এখন খেয়ে ওঠো তো দেখি। না, আমি ইলিশ মাছ খাবো। তোমাদের রোজ এই একই রান্না আমার ভালো লাগে না আর। মিলি, এইবার একটু বেশি কথা বলছো তুমি, চুপচাপ খেয়ে ওঠো। বলি, মেয়েটাকে অকারণেই বকা দিলে, ওর কি দোষ বলো দেখি? অভাব বোঝার মতো বয়স কি ওর এখনো হয়েছে নাকি? ওকে নিয়ে তুমি অত ভেবো না, আমি ওকে পরে ঠিক আদর করে ভুলিয়ে দেব। তুমি বরং খেয়ে নাও তাড়াতাড়ি। কি জানি কালকে আদৌ খাবার জুটবে কিনা। কই গো গিন্নি, একটা ছাতা দাও।
ছাতা এখন কোথায় পাবো গো? একটা তো মাত্র ছাতা ছিল, তাও গত পরশু ঝড়ের জন্য ভেঙে গেল। আর তুমি এই বৃষ্টির মধ্যে যাচ্ছ কোথায় শুনি? এই একটু জমিদার বাবুর বাড়ির দিকে যেতাম, দেখি যদি একটু বলে কই কোনো কাজের ব্যবস্থা করতে পারি। এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? ছাতাও যে নেই। হ্যাঁ, সে কোনো ব্যাপার না, আমি গামছা মাথায় দিয়ে চলে যাব। দাও দেখি একটা গামছা দাও। হ্যাঁ গো, বাইরে কিন্তু জোরে জোরে বাজ পড়ছে, সাবধানে যেও। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। জমিদার বাড়ির ভেতরে খাবারের এলাহি আয়োজন। বর্ষার দিন, তাই জমিদার বাবু যেহেতু বাড়িতেই আছেন, তাই তার স্ত্রী মধুবালা বেশ জমিয়ে রান্নাবান্না করেছে। জমিদার শশীচন্দ্র সবে খেতে বসেছে, এমন সময় বাইরে থেকে ডাক দিল ঘনা। জমিদার বাবু, বলি বাড়িতে আছেন? খুব দরকার ছিল বাবু, দরজাটা একটু খুলবেন। জমিদার বাড়ির ভেতরে খেতে বসা শশীচন্দ্র খানিকটা বিরক্ত হয়ে তার স্ত্রী মধুবালাকে বলল, ও এই খাওয়ার সময় কে এলো বিরক্ত করতে? গিন্নি, দেখো তো কে এলো এই ভর দুপুরে। কি তুমি এখানে কি করছো? কি চাই শুনি? জমিদার বাবুর সাথে একটু কথা ছিল, ওনাকে একটু ডেকে দিন না। উনি এখন খেতে বসেছেন, যা দরকার সেটা পরে বলো। এখন বিদায় হও এখান থেকে। এরকম করবেন না, ওনাকে শুধু একটিবার ডেকে দিন, আমার যে খুব দরকার ওনাকে। কি গো, কে এলো? কার সাথে এত কথা বলছো? ঘনা এসেছে, বলছে কি নাকি দরকার আছে আপনার সাথে। ঠিক আছে ঠিক আছে, ওকে আসতে দাও। কি দরকার শুনি। বল, কি দরকার পড়েছে তোর আবার? আসলে কাজের কোনো খোঁজ আছে কিনা সেই ব্যাপারে জানতে এলাম বাবু। চাষের জমির কি অবস্থা তা তো দেখতেই পারছিস, এর মধ্যে তোকে কাজ দেব কি করে? তুই নিজেই বল শুনি। সেটা জানি বাবু, কিন্তু অন্য কোনো কাজ যদি হতো তাহলে একটু ভালো হতো বাবু। না, অন্য কোনো কাজ নেই এখন, পরে খোঁজ পেলে বলবো। এখন যা এখান থেকে, খেতে বসে বিরক্ত করিস না তো। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আপনি ওই ঘনাকে কাজ নেই বলে বাড়ি পাঠিয়ে দিলেন কেন? ওর জন্য তো কাজ ছিল। না না, কোনো কাজই হচ্ছে না এখন। আপনার মনে নেই এই বৃষ্টিতে বান এসেছে বলে মাঝিরা মাছ ধরতে নদীতে যেতে চাইছে না? এই বর্ষাকালে ইলিশ মাছ বিক্রি করলে কত টাকা আসবে ভাবুন তো একবার। আপনি এক কাজ করুন না, ওকে বরং মাছ ধরার কাজ দিন, ওরও টাকা হবে, আপনারও কাজ মিটে যাবে। কিন্তু এই সময় নদীতে নামলে তো জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। সে পড়ুক না, তাতে আমার আপনার কি? মরলে মরবে, আর বেঁচে ফিরলে তো ভালোই। কথা খানা তুমি মন্দ বলনি তো গিন্নি। ওর এখন যা টাকার দরকার, মনে হয় জীবন ঝুঁকি নিতেও দুবার ভাববে না। দাঁড়াও, ওকে তাহলে বিকেলে একবার ডেকে পাঠাই। ঘনা বাড়িতে ফিরে মন মরা হয়ে বসে আছে। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? জমিদার বাবুর কাছে কোনো কাজের খবর পাওনি বুঝি? না, সেই নিয়ে একটু চিন্তায় আছি, কাল যে কি হবে কে জানে। এমন সময় জমিদার বাবুর পাঠানো লোক এসে ঘনাকে বলল, ঘনা, ঘনা, বাড়িতে আছিস নাকি? ঘনা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বলো। বলি জমিদার বাবু তোকে ডেকে পাঠিয়েছে, এক্ষুনি তোকে দেখা করতে বলেছে, চ। সেই কথা শোনা মাত্রই ঘনা কিছুটা আনন্দিত হয়ে ঘনা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল জমিদার বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো।
এই যে ঘনা, তুই দুপুরে এসে কাজের খোঁজ বলেছিলি তাই না? আগে হ্যাঁ বাবু, একটা কাজের বড় দরকার। তোর জন্য একটা কাজ আছে, কিন্তু করতে পারবি কিনা আগে ভেবে নে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি কাজ, যা বলবেন তাই করে দেবো। বেশ, শোন তবে, কাল সকালে নদীতে নেমে ইলিশ মাছ ধরে আনতে হবে। কম করে 10টা মাছ ধরতে পারলে তবেই টাকা পাবি, নইলে পাবি না। কিন্তু বৃষ্টিতে তো নদী উপচে পড়ছে, নৌকা যে ডুবে যাবে। আমি তো আগেই বললাম ভেবে নে, তাড়াতাড়ি বল কি করবি। তুই না পারলে আমি অন্য লোক খুঁজবো তাহলে। জানো বাবা, আমি যখন জানালার কাছে বসেছিলাম তখন টুম্পাদের বাড়ির দিক দিয়ে খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ আসছিল। আমরা সেই কতদিন আগে ইলিশ মাছ খেয়েছি, সেই স্বাদও আমার ভালো করে মনে নেই। তুমি আবার কবে ইলিশ মাছ আনবে বাবা? আমি রাজি বাবু, আমি রাজি। আমি মাছ ধরে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? তোর আবার কি শর্ত? আচ্ছা বল শুনি। ওই মাছের থেকে একটা মাছ আমি নেব। বেশ, কিন্তু তুই যদি 15টা মাছ ধরে আনতে পারিস তবে আমি তোকে একটা মাছ ওখান থেকে দেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন আসছি বাবু। ঘনা তারপর বাড়ি ফিরে এলো। সেদিন রাতটা কেটে গেল। ওগো, এত সকাল সকাল কোথায় যাচ্ছো? একটু জমিদার বাড়িতে যাচ্ছি, জমিদার বাবু কাজের খোঁজ দেবেন বলেছেন। সাবধানে যেও। ঘনা নদীর পাড়ে গিয়ে নৌকা নিয়ে ওই ভরা জলে উপচে পড়া নদীতে নামলো মাছ ধরার জন্য। প্রতি মুহূর্তে যেন তার নৌকা উল্টে যেতে যেতে কোনো রকম বাঁচছিল। এইভাবে প্রায় ঘন্টা খানেক কেটে গেল। এতক্ষণে সবে 2টো মাছ পেয়েছি, এখনো 13টা মাছ ধরতে হবে, নইলে জমিদার বাবু মিলির মাছ দেবেন না। আর একটু যে এগিয়ে যাব তারও উপায় নেই, জলের যা স্রোত, কি করি। না, এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। কিন্তু এরকম ঝড় বৃষ্টির দিনে বড্ড বাড়বাড়ন্ত হয়ে গেল। না রাজি হলেই বরং ভালো হতো। না, আর কোনো উপায় নেই, একটু এগিয়ে যেতে হবে, নইলে মাছ পাবো না। এমনিতেও তো প্রাণের ঝুঁকি আছে, আরও একটু না হয় ঝুঁকি নিলাম। ওই দিকে গিয়ে একবার দেখি, যদি কিছু পাই। ও জলের কি তেজ, হাল টিকিয়ে রাখতে পারছি না। কি তুমুল বৃষ্টি। এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে অবশেষে ঘনা 15টা মাছ ধরতে পারল। তারপর সে ধীরে ধীরে নদীর তীরে এলো। ওহ বাবা, প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো ভাবিনি, কিন্তু বেঁচে যখন ফিরেছি তাহলে এইবার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারবো। যাই, তাড়াতাড়ি জমিদার বাবুকে গিয়ে এই মাছগুলো দিয়ে আসি, তারপর এখান থেকে একটা বড় দেখে মাছ নিয়ে বাড়িতে গিয়ে মিলিকে চমকে দেব। জমিদার বাবু, জমিদার বাবু, আপনার কথা মতো 15টা মাছ ধরে এনেছি। বাহ বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। মাছ এনেছিস তো? এই কে আছিস, মাছগুলো তো একটু বরফ দিয়ে বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। দাঁড়া, তোর মাছ আর টাকাটা আমি নিয়ে আসি। ওকে দেওয়ার জন্য একটা ছোট মাছ বের করে রেখেছি। একটা মাছ একদম ছোট ধরেছে, ওই মাছটাই দিয়েছি। একটা বড় মাছ দিতে পারতে কিন্নি, এত কষ্ট করে মাছগুলোকে ধরে আনলো। ছোট মাছ বাজারে কেউ কিনবে নাকি? ওকে অত ছোট মাছ কে ধরে আনতে বলেছে শুনি?
তাও ঠিক বলেছ। ঠিক আছে, আমি ওই ছোট মাছটাই দিয়ে দেবো। শশীচন্দ্র মাছ আর টাকা দুটোই ঘনাকে দিয়ে দিল। ঘনা দেখল যে তাকে দেওয়া মাছটা একেবারেই ছোট, তবুও সে কিছু বলল না। সে ওই টাকা দিয়ে কিছুটা চাল কিনে বাড়ি ফিরল। কই গো গিন্নি, এই দেখো কি এনেছি। মিলি, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ মা কি এনেছি তোর জন্য। ইলিশ মাছ, কি মজা! আজকে আমরাও ইলিশ মাছ খাবো। আমি যাই টুম্বাকে বলে আসি যে আজকে আমরাও ইলিশ মাছ খাচ্ছি। হ্যাঁ গো, এই মাছটা যে একেবারেই ছোট, এইটুকু মাছে কি হবে? কিছু করার ছিল না, জমিদার বাবু হাতে করে এই মাছটাই আমাকে দিলেন। আচ্ছা ঠিক আছে, দাও আমি মাছটা কেটে ফেলি। এখন এই দিয়েই কাজ চালাতে হবে, অন্তত খাবারটুকু তো জুটেছে। আমি বরং এই মাছের ভর্তা করে দেব, তাহলে সবার হয়ে যাবে। এ কি, এ তো দেখে মনে হচ্ছে কোনো মূল্যবান পাথর। ওগো, এইদিকে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? মাছের পেট কেটে এটা পেলাম। এই যে বহু মূল্যবান একটা পাথর। এই পাথর এই মাছের পেটে কি করে এলো? আমিও তো সেটাই বুঝতে পারছি না। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এই মাছ জমিদার বাবু আমাকে দিয়েছিলেন। আমি বরং যাই, ওনাকে গিয়ে এই পাথরটা দিয়ে আসি। গিনি, ওই মূল্যবান পাথরটা আমাকে দাও দেখি। তুমি এটা জমিদার বাবুকে খামখা কেন দিতে যাবে? উনি তো নিজের হাতে করে এই মাছটা তোমাকে দিয়েছেন, তাহলে তো এটা এখন তোমার। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। মাছটা এখন আমার, কিন্তু এই মাছের থেকে পাওয়া পাথর। মাছ যখন তোমার, এই পাথর তো এখন তোমারই হবে। সত্যি তো, আমি এত কষ্ট করে মাছ ধরলাম, জমিদার বাবু নিজেই বেছে বেছে আমাকে সব থেকে ছোট মাছটা দিলেন। এখন সেই মাছ থেকে মূল্যবান পাথর পাওয়া গেছে, এখন তো জমিদার বাবুর আর কোনো অধিকার থাকে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। তাহলে তো এবার আমাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে গো। হ্যাঁ, আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি এই পাথরটা সাবধানে রাখো, আর আমি যাই আগে মাছের ভর্তাটা বানিয়ে ফেলি। আহ, ইলিশ মাছের কি স্বাদ! মা, খুব সুন্দর হয়েছে ভর্তাটা। বলছি, ওই পাথরটা কি তবে বিক্রি করে দেবো? হ্যাঁ, তুমি বরং কাল পাথরটা বিক্রি করো, দেখো কত টাকা পাও। তারপর সেই বুঝে না হয় আমরা বাকি চিন্তা ভাবনা করব। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের কোনো কষ্ট থাকবে না গো, আর কোনো কষ্ট থাকবে না। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। ঘনা ওই মূল্যবান পাথর বিক্রি করে আরো অনেক টাকা পায়। সেই টাকা থেকে কিছুটা দিয়ে সে প্রথমে বাড়ির ছাদ বানায়, তারপর একটু একটু করে নিজের মাছের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তাদের সব অভাব কেটে যায়।